উঠানটা ঝাড়ু দিয়ে কাঁচা মরিচগুলো নিয়ে বাজারে যাব। ঘরের খাবার আর বেশি দিন যাবে না, খাবারেরও ব্যবস্থা করতে হবে। টুনি যখন এসব বলছিল ঠিক তখনই তার দুই মেয়ে টুকি আর টুনটুন কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে। কিরে মা টুকি টুনটুন, তোরা তো কিছুক্ষণ আগে স্কুলে গেলি, এখন আবার কাঁদতে কাঁদতে ফিরলি কেন? রাস্তায় কি কেউ কিছু বলেছে? রাস্তায় কেউ কিছু বলেনি মা, তবে স্কুলে যাওয়ার পর স্যার বকেছে। স্যার বকেছে? কিন্তু কেন? পড়া দিতে পারিসনি সেই জন্য বুঝি? না না মা, সেই জন্য নয়, আমরা স্কুলের বেতন দিইনি তাই স্যার আমাদের বকেছে আর ক্লাস থেকেও বের করে দিয়েছে। সেই সাথে বলেছে যতদিন না বেতন দিতে পারছি ততদিন স্কুলে না যেতে। হায় হায়, আমার হাতে তো এখন কোনো টাকা নেই, কি করে তোদের স্কুলের বেতন দিব? তোমার বান্ধবী কাকুলি মাসি তো অনেক ধনী, তাই বলি কি তুমি একবার কাকুলি মাসির বাড়িতে গিয়ে দেখো না, টাকা পাও কি না। হ্যাঁ রে মা, তুই এটা ঠিক বলেছিস রে। তোরা ঘরে যা, আমি একবার কাকুলির বাড়ি থেকে ঘুরে আসি। এই বলে টুনি কাকুলির বাড়ির দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি কাকুলির বাড়িতে চলে আসে। যত সব এসে গেল গরিব খ্যাত একটা। আরে টুনি, তুই কি মনে করে আসলি? কাকুলি, বড্ড বিপদে পড়েছি রে। অভাবের কারণে আমার দুই মেয়ের স্কুলের বেতন দিতে পারিনি, তাই আজ ওদের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তুই যদি আমাকে কিছু টাকা ধার দিতি তাহলে বেশ উপকার হতো। আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না, তুই যা গরিব, তোকে টাকা দিলে তুই জীবনেও পরিশোধ করতে পারবি না। না না রে, তুই ভুল ভাবছিস। আমি কাঁচা মরিচ বিক্রি করে তোর টাকা পরিশোধ করব। বাজারে কাঁচা মরিচের কোনো দাম নেই, আর তোর কাঁচা মরিচ তো কেউই কিনেও না। যা যা, তোকে আমি টাকা দিয়ে খাল কেটে কুমির আনতে পারবো না। কাকুলি, তুই আমার একমাত্র ভরসা। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি, দয়া করে খালি হাতে ফেরাস না আমাকে। আমি বান্ধবী হই তোর, দয়া কর একটু। বান্ধবী না ছাই, তোর মতো গরিব বান্ধবীর দরকার নেই আমার। তোর জন্য আমি কোনো দান বক্স খুলে রাখিনি। যা দূর হ, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। লাগবে না রে, লাগবে না, আমি একাই চলে যাচ্ছি। মা, কাকুলি মাসি টাকা দিয়েছে? না রে মা, দেয়নি। কাকুলি গরিবদের সাহায্য করে না। তবে তোরা চিন্তা করিস না, আমি যে কোনো ভাবে টাকা জোগাড় করবই করব। এখন আমার কাঁচা মরিচের ঝুড়িটা এনে দে তো, বাজারে যাই। যা, তোরা ঘরে গিয়ে পড়তে বস, আমি মরিচ বিক্রি করে তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে মা। কাঁচা মরিচ নিবে গো, কাঁচা মরিচ। যারা যারা কাঁচা মরিচ নিতে চাও চলে এসো, টাটকা টাটকা কাঁচা মরিচ নিয়ে যাও, ভিটামিন এ যুক্ত কাঁচা মরিচ নিয়ে যাও। দাদারা দিদিরা এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও, কাঁচা মরিচ নিয়ে যাও। টুনি এভাবে বলতে থাকে, কিন্তু কোনো পাখি টুনির কাঁচা মরিচ কিনতে আসে না। কেউ তো মরিচ কিনলই না। এদিকে সন্ধ্যাও নেমে এলো, বাড়িতে মেয়ে দুটো একা। না না, আর দেরি করা যাবে না। যাই বাবা, তাড়াতাড়ি বাড়িতে যাই। মা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের খেতে দাও মা। মারি, ঘরে তো কোনো খাবার নেই, আজ রাতে আমাদের না খেয়ে থাকতে হবে। তোরা আমাকে ক্ষমা করে দে মা, আমি মা হয়ে তোদের দেখাশোনা ঠিক মতো করতে পারছি না, এমনকি ঠিক মতো তোদের মুখে খাবার তুলে দিতেও পারছি না। মা, তুমি এভাবে বলো না, আমরা তোমার কষ্ট বুঝি মা। রাতে না খেয়ে থাকলে আমাদের কোনো কষ্ট হবে না মা। আমার লক্ষ্মী মেয়েরা, চল মা এবার ঘুমিয়ে পড়ি। এই বলে টুনি তার মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা পরী হাঁপাতে হাঁপাতে টুনির ঘরের দরজার কাছে আসে। ঘরে ঘরে কেউ আছো? আমাকে একটু আশ্রয় দিয়ে সাহায্য করো। কেউ আছো? শুনতে পাচ্ছ? মাথাটা ঘুরছে, আমি আর পারছি না। পরী মাথা ধরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মা, কেউ মনে হয় ডাকলো আমাদের। হ্যাঁ রে মা, আমি ওরকমই শুনলাম। চল তো গিয়ে দেখি কে আসলো এত রাতে। হায় হায়, এ কে? এভাবে এখানে পড়ে আছে কেন? মা, শ্বাস এখনো চলছে, মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে।
ফেরাতে হবে। টুনটুন পানি আনে আর পরীর মুখে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে পরীর জ্ঞান ফিরে আসে। এই যে, কে তুমি? আর এভাবে আমাদের বাড়ির সামনে অজ্ঞান হয়েছিলে কেন? আমি হলাম পরিরাজ্যের রাজকুমারী পরী। আজ সকালে আমি আমার জাদুই কাঠি পরিরাজ্যে রেখে বনে ঘুরতে এসেছিলাম। বন ঘুরে সন্ধ্যায় ফেরার পথে আমাকে একটা রাক্ষস আক্রমণ করে। আমি ওর হাত থেকে বাঁচতে এখানে চলে এসেছি। তোমরা আজ রাতের জন্য আমাকে তোমাদের ঘরে একটু আশ্রয় দাও। কাল সকালে আমার স্বামী পরিরাজ আমাকে এসে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আশ্রয় দিব। তবে তবে কি টুনি? তবে না মানে, আসলে খাবার দিতে পারবো না। আমাদের ঘরে কোনো খাবার নেই, আমরা নিজেরাই না খেয়ে আছি। সমস্যা নেই টুনি, আমি কিচ্ছু খাবো না, আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি অনেক ভালো পরি, নাও এবার বিশ্রাম করো। পরের দিন সকালে পরিরাজ টুনির বাড়িতে আসে। পরি, পরি, আমি এসেছি, বেরিয়ে এসো। পরিরাজ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি এত দেরি করলে কেন? তোমাকে যে রাক্ষস আক্রমণ করেছিল আমি তাকে শাস্তি দিয়ে এসেছি, তাই তো একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার জাদু কাঠি, আর কখনো জাদুর কাঠি রাজ্যে রেখে বাইরে আসবে না, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে। চলো তবে এবার ফিরে যাই। হ্যাঁ ফিরবো, তবে তার আগে আমি টুনি পাখিকে উপহার দিতে চাই। পরে জাদু করে একটা কাঁচা মরিচ প্রকট করে। এই কাঁচা মরিচটা মাটিতে রোপণ করবে, কেমন? আচ্ছা ঠিক আছে পরি। টুনি, আমার প্রিয়তমা স্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। এবার আমরা আসি, বিদায়। পরি আর পরিরাজ বিদায় নিয়ে চলে যায়। এদিকে টুনি পরীর দেয়া কাঁচা মরিচ পরীর কথা মতো তার উঠোনে রোপণ করে, আর সাথে সাথে সেখানে একটা মরিচ গাছ প্রকট হয়, আর সেই মরিচ গাছে সোনার মরিচ ঝুলতে থাকে। মা মা, এ তো চমৎকার হয়ে গেল গো। হ্যাঁ মা, দেখো মরিচ গাছটাতে আবার সোনার মরিচ ঝুলছে। এসব ভালো কাজের ফল রে মা, তোরা সবসময় ভালো কাজ করে যাবি, তার পুরস্কার স্বরূপ এমন ভালো ভালো ফল পাবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আজ থেকে আমাদের আর অভাব থাকবে না রে মা, তোরা বাড়িতে থাক, আমি কয়েকটা সোনার মরিচ ছিঁড়ে বাজারে বিক্রি করে আসি। এই বলেই টুনি মরিচ গাছ থেকে কয়েকটা সোনার মরিচ ছিঁড়ে বাজারে চলে যায়। এভাবে ধীরে ধীরে সোনার মরিচের সাহায্যে টুনি বেশ ধনী হয়ে ওঠে। একদিন টুনির বাড়িতে কাকলি চলে আসে আর কাঁদতে কাঁদতে বলে, টুনি, টুনি বোন, বাড়িতে আছিস? আরে কাকুলি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? টুনি, আমি বেশি বেশি টাকা খরচ করি জন্য কালু রেগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই, তুই আমাকে একটু আশ্রয় দে বোন, আশ্রয় দে। হয়েছে হয়েছে, আর কাঁদিস না, আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। টুনি, তুই মহান। সেদিন আমি তোকে সাহায্য না করে তাড়িয়ে দিয়েছিলাম, আজ বুঝতে পেরেছি তোকে সাহায্য না করে কত বড় ভুল করেছি। সেদিনের জন্য ক্ষমা করে দে রে টুনি। ক্ষমা করে দিয়েছি, তবে কেউ সাহায্যের জন্য হাত পাতলে তাকে ফিরিয়ে দিতে নেই। চল এবার ঘরে চল। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। একটানা বৃষ্টির কারণে সুন্দরবন জঙ্গল জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। পাখিদের বাসা ভেঙে পাখিরা আশ্রয়হীন হয়ে পড়েছে। সব পাখিরা খুব দুশ্চিন্তায় সময় কাটাচ্ছে। এভাবে বৃষ্টিতে ভিজে আর কতক্ষণ? এভাবে থাকলে তো ঠান্ডা লাগবে, আমরা সবাই অসুস্থ হয়ে যাব। আমার তো এক্ষুনি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আমিও তো সেটাই ভাবছি, হঠাৎ বনে এত ঝড় বৃষ্টি শুরু হলো কেন বলতো? কালু দাদা, এর কারণ আমরা কেউই জানি না, তবে আমার মনে হয় এমন বৃষ্টির কারণ হয়তো মায়াবী ঝর্ণা জানবে। চলো আমরা সবাই মিলে একবার মায়াবী ঝর্ণার কাছে যাই, তাতে যদি কোনো সমাধান পাওয়া যায়। তুই ঠিকই বলেছিস টুনি, এভাবে বৃষ্টিতে না ভিজে আমাদেরকে তো একটা না একটা উপায় খুঁজতেই হবে।
আমরা বরং মায়াবী ঝর্ণার কাছেই যাই। এরপর সব পাখিরা মিলে মায়াবী ঝর্ণার কাছে যাওয়ার জন্য উড়াল দেয়। আর সবাই মিলে মায়াবী ঝর্ণার কাছে গিয়ে বৃষ্টির ব্যাপারে সব ঘটনা খুলে বলে। বুঝতে পেরেছি আমি তোমাদের দুঃখ, তবে আমার তন্ত্রমন্ত্র যতদূর বলছে সূর্য মামা ঘুমিয়ে পড়েছে। এ কারণে বনে একটানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিও বন্ধ হচ্ছে না। বলছো কি মায়াবী ঝর্ণা? এবার তবে কি হবে? আমাদের বনে কি এমন বৃষ্টি চলতেই থাকবে? এত হতাশ হওয়ার কিছুই নেই টুনি। সূর্য মামার ঘুম ভাঙলেই আর বনে বৃষ্টি হবে না, বনে রোদ পড়তে শুরু করবে। কিন্তু সূর্য মামার ঘুম ভাঙবে কি করে? সূর্য মামার ঘুম ভাঙাতে হলে সূর্য মামার কাছে গিয়ে ডাকতে হবে। কিন্তু মায়াবী ঝর্ণা, সূর্য মামা কোথায় আছে? আর আমরা সূর্য মামার কাছে যাবই বা কি করে? সূর্য মামা কোথায় আছে সেটা একমাত্র চাঁদ মামাই বলতে পারবে। আর সূর্য মামাকে জাগাতে হলে আগে চাঁদ মামার কাছে যেতে হবে। কি মুসিবত! কোথায় চাঁদ মামা আর কোথায় সূর্য মামা? চাঁদ মামার কাছেই বা যাবো কি করে? এরপর মায়াবী ঝর্ণা চাঁদ মামার কাছে যাওয়ার পথ বলে দেয়। আর পাখিরা মায়াবী ঝর্ণাকে ধন্যবাদ জানিয়ে চাঁদ মামার কাছে যাওয়ার জন্য উড়াল দেয়। আর উড়তে উড়তে পাখিরা বড় একটা নদীর তীরে গিয়ে পৌঁছায়। ওই তো সে নীল জলের নদী। আমার তো মনে হচ্ছে এই নদীটাই চন্দ্র নদী। আমারও তাই মনে হচ্ছে টুনি। মায়াবী ঝর্ণার কথার সাথে এই নদীর বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যাচ্ছে। এই নদী পেরোলেই আমরা চাঁদ মামার দেখা পেয়ে যাব। ওই দেখো, ওখানে একটা নৌকাও আছে। চলো আমরা সবাই ওই নৌকায় উঠে রওনা দেই। এখানে দাঁড়িয়ে গল্প করলে আমাদেরই সময় নষ্ট হবে। চলো চলো। টোনার কথা শুনে একে একে সব পাখিরাই নৌকাতে ওঠে। আর সবাই পালা বদল করে নৌকা চালাতে শুরু করে। আর কালু কাক কিছুক্ষণ নৌকা না চালাতেই হাঁপিয়ে যায়। ও বাবা গো বাবা, আমার দম যেন বেরিয়ে যাচ্ছে একেবারে। আমি অনেকক্ষণ নৌকা চালিয়েছি, আর পারবো না বাবা। মনে হচ্ছে আমার শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে রে। সে কি কালু দাদা, এতটুকুতেই তুমি হাঁপিয়ে গেলে? সবাই তো অনেকটা পথ নৌকা চালালো, আর এতটুকুতেই তোমার শক্তি শেষ? সরো তবে, এবার আমি নৌকা চালাবো। যে করেই হোক খুব দ্রুত আমাদেরকে চাঁদ মামার কাছে পৌঁছতেই হবে। এরপর টুনি নৌকা চালাতে শুরু করে। আর কালু নৌকার উপরেই ধাপাস করে শুয়ে পড়ে। আর টুনি তার সর্বশক্তি দিয়ে নৌকা বইতে থাকে। দেখতে দেখতে রাত নেমে আসে। আর নৌকা গিয়ে একটা চরে থেমে যায়, যেখান থেকে চাঁদ মামাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর সবাই নৌকা থেকে নেমে চাঁদ মামার কাছে যায়। এ কি, তোরা তোরা এতটা পথ পাড়ি দিয়ে আমার এত কাছাকাছি কেন এসেছিস? তোদের উদ্দেশ্য কি বলতো? আসলে চাঁদ মামা, আমাদের বনে বেশ কিছুদিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে। আর অতিবৃষ্টির কারণে আমাদের বন জলে ডুবে গেছে। আমাদের বাসা ভেঙে গিয়েছে। এই অবস্থায় বনে বৃষ্টিপাত বন্ধ করা খুবই দরকার। আর সূর্য মামার ঘুম ভাঙলেই বৃষ্টিপাত বন্ধ হবে। কিন্তু আমরা কেউ জানি না সূর্য মামা কোথায় আছে। এবার বুঝতে পেরেছি, তোরা আসলে সূর্যের খবর জানতে চাইছিস। আরে বাচাদ মামা, তোমার বুঝশক্তি তো অনেক ভালো। বুঝতে যখন পেরেছো তবে ঝটপট বলে ফেলো তো, কোথায় আছে সূর্য মামা? বলছি বলছি, যদিও সেটা অনেক দূরের পথ। আসলে সূর্য এখান থেকে ৭০ ক্রোশ দূরে কলাঙ্ক পর্বতমালা আছে। আর সেই পর্বতমালার সব থেকে উঁচু পর্বতের পেছনেই সূর্য ঘুমাচ্ছে। সূর্যকে জাগাতে হলে এতটা পথ পাড়ি দিয়ে সূর্যের কাছে যেতে হবে। বিপদে যখন পড়েছি তখন তো যেতে হবেই। তবে সূর্য মামার সন্ধান দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ চাঁদ মামা। তুমি সত্যি আমাদের বড্ড উপকার করলে। তবে এবার আমরা চলি। এরপর সব পাখিরা পুনরায় গিয়ে নৌকায় ওঠে। পালা করে নৌকা চালিয়ে তারা তীরে পৌঁছায়। আর সূর্যের কাছে যাওয়ার জন্য উড়াল দেয়। উঠতে উঠতে সবাই ক্লান্ত হয়ে পড়লে একটা উঁচু গাছের ডালে বসে বিশ্রাম নেয়ার জন্য।
ওরা কপাল আমার। বউটাকে কিছুতেই কিছু বোঝাতে পারি না। সব সময় বউটা আমার সাথে ঝগড়া করে আর নিরুদ্দেশ হয়ে যায়। রেগে যে কোথায় চলে গেল। এখন আর বাসাতেও থাকতে মোটেও ভালো লাগছে না। যাই, দেখে আসি বউটাকে খুঁজে পাই কিনা। উফ, বড্ড ক্ষুধা পেয়েছে। খালি পেটে কাল থেকে এভাবে ঘুরছি, মাঝখানে একটা রাত কেটে গেল, অথচ আমার পেটে কোনো দানা যায়নি। এবার তো মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। সত্যি কালু, তোকে নিয়ে আর পারা যায় না। সব ক্ষুধাক্লান্তি তোর শরীরেই। বলি, তুই আমাদের সাথে এসেছিস কেন বলতো? যত সব। আরে বন্ধু কালু, কতদিন পর তোকে দেখলাম। মুন্নিকে বিয়ে করে সেই যে ছাতা বাড়িতে চলে এসেছি, তারপর থেকে তো আর দেখাই নেই। কিন্তু তুই এখানে কেন? আরে রাজু, তুই বলছি, তোকে সব বলছি। তার আগে বল, তোর ছাতা বাড়ি কি এই বনেই নাকি? আসলে আমি অনেক ক্ষুধার্ত আর ক্লান্ত। এই বনে বলছিস কি রে? ওই দিকে তাকিয়ে দেখ, ওই তো আমার ছাতা বাড়ি। আর আমার ছাতা বাড়িতে চল, ওখানে খাবারও পাবি, বিশ্রামও নিতে পারবি। আমার বউ বাড়িতে নেই, তোর কোনো অসুবিধা হবে না। চল চল, আমি আর এদের সাথে থাকতে চাই না। আর বৃষ্টিওয়ালা ওই বনেও যেতে চাই না। এখন থেকে আমি তোর সাথে এখানেই থাকবো। আরে কালু, স্বার্থপরের মতো মাঝপথে যাচ্ছিস কোথায়? বন্ধু পেয়ে তুই আমাদের বনের দুঃসময়ের কথা ভুলে গেলি? কালু, কালু! টোনার চিৎকার তোয়াক্কা না করে কালু রাজুর সাথে উড়াল দেয়। আর বাকিরা কালুর কথা বাদ দিয়ে পুনরায় উঠতে থাকে। আর সবাই মিলে উঠতে উঠতে কলাঙ্ক পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বতে গিয়ে পৌঁছায়। আর দেখে সূর্য মামা আরাম করে ঘুমাচ্ছে। সূর্য মামা, ও সূর্য মামা, শুনতে পাচ্ছ তুমি? আমার কথাটা শোনো সূর্য মামা। ও সূর্য মামা! এ কি রে? কে রে? কে আমার এমন মিষ্টি ঘুম ভাঙালো রে? তোরা তোরা কেন এসেছিস বলতো? তোরাই কি এমন ডাকাত করলি? হ্যাঁ সূর্য মামা, তবে ইচ্ছে করে নয়, বাধ্য হয়ে তোমাকে ডেকেছি। তুমি এখানে আরাম করে ঘুমাচ্ছ, আর তোমার ঘুমের কারণে যে আমাদের ঘুম ছুটে যাচ্ছে। তুমি জাগছো না বলে বনে একটানা বৃষ্টি হচ্ছে। তোমার কিরণ বনে পড়ছে না বলে বন জলে ডুবে গেছে। বলিস কি? আমি তো আরাম করে ঘুমাচ্ছিলাম, কিন্তু তোদের বনের যে এমন অবস্থা সেটা তো বুঝতেই পারিনি। তবে তোরা যা, আর কোনো চিন্তা নেই। জেগেছি যখন কিরণ তো ছড়াবই। সূর্য মামার কথা শুনে সব পাখিরা ভীষণ খুশি হয় আর বনে যাওয়ার জন্য উড়াল দেয়। এদিকে রাজুর বউ মুন্নি ছাতা বাড়িতে ফিরে আসে আর কালুকে দেখে রেগে গজগজ করতে থাকে। বাবা বাবা, এই ছিল তোমার মনে? আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছি, আর তুমি আমাকে না খুঁজে বন্ধুকে এনে মজা মাস্তি করছো? ইয়ে মানে না মানে? তোতলাচ্ছ কেন? কোনো ইয়ে মানে কিন্তু নেই। এই ছাতা বাড়ি আমার পূর্বপুরুষের তৈরি। এক্ষুনি তোমার বন্ধুকে এই বাড়ি থেকে বের করে দাও, নয়তো তোমারও জায়গা হবে না এই বাড়িতে। না না বউ, এমন কথা বলো না। আমি এক্ষুনি কালুকে বের করে দিচ্ছি। বন্ধু কালু, আর কিচ্ছু করার নেই, এ বাড়িতে তোর আর থাকা হবে না। এরপর রাজু কালুকে তাড়িয়ে দেয় আর কালু উঁচু গাছের ডালে গিয়ে বসে। তখনই টুনিরা ফিরে আসছিল। কালু সবাইকে আটকিয়ে তার দুঃখের কথা বলে। স্বার্থপররা এইভাবেই শাস্তি পায়। দুর্দিনে তুমি আমাদেরকে ছেড়ে গিয়েছিলে, আর আজ তুমি একা। আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো স্বার্থপরতার কথা চিন্তাও করব না। দয়া করে তোমরা আমাকে সাথে নিয়ে যাও। কালুর অনুরোধে সবাই কালুকে ক্ষমা করে দেয় আর কালু সবার সাথে বনের দিকে উড়াল দেয়। দেখলে তো বন্ধুরা, স্বার্থপরেরা সাময়িকভাবে সুখী হলেও তারা কখনো না কখনো শাস্তি পায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।